সামান্তা শারমিন। আমরা একটু অন্যভাবে প্রোগ্রামটা শুরু করব। আপনারা প্রগতিশীলতা, সৃষ্টিশীলতা, বর্ণনাত্মক রাজনীতির কথা বলছেন। আপনাকে আমার প্রথম একটা প্রশ্ন। জন্ম থেকে বধির, খেয়াল করবেন, জন্ম থেকে বধির এবং মুখ অর্থাৎ কানে শোনে না আর কথা বলতে পারে না। জন্ম থেকে একজন মানুষ যে জন্মগ্রহণ করেছে বধির ও মুখ হয়ে, সে কোন ভাষায় চিন্তা করবে? কোন ভাষায় চিন্তা করবে? তো কঠিন প্রশ্ন করলেন। দর্শক, এই উত্তরটা আমরা একটু পরে নেব। আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডিজিটাল স্টুডিওর রহমানির সাথে অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতিতে বেশ এখন আলোচিত মুখ, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর আমি কায়সার রহমানী আপনাদের সাথে আছি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ কায়সার ভাই। আর নিউজ 24 এ যত কলাকুশলী সাংবাদিক এবং শুভানুধ্যায়ী আছেন, যারা দর্শক, শ্রোতা আছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার পড়াশোনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বেড়ে ওঠা। আসলে সত্যি কথা বলতে আমি বেশিরভাগ সময় রাজনীতির বিষয় নিয়ে আলাপ করে থাকি, কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমি এটাতে খুব বেশি যে কমফোর্ট ফিল করি তা না। আচ্ছা। আমি বড় হয়েছি ঢাকায়। আমি একটা মোটামুটি অর্থনৈতিকভাবে যদি বলেন তাহলে নিম্ন মধ্যবিত্ত এই ধরনের একটি ফ্যামিলি থেকে আমার বেড়ে ওঠা। আমার যেটা হয় যে আমাদের বাবা-মারা খুব চেষ্টা করেন আমাদেরকে ভালোভাবে বড় করতে। তো আমার আব্বা-আম্মা ২ জনেরই পড়াশোনা, আমরা ২ বোন, কিন্তু ২ জনেরই পড়াশোনার ক্ষেত্রে তাদের অত্যন্ত মনোযোগ হুম, ছিল। একটি খুবই স্বাভাবিক যে এরকম মিডল ক্লাস ফ্যামিলিগুলো যেরকম হয় সেভাবে বেড়ে উঠেছি। একদমই অ্যাপলিটিক্যাল ফ্যামিলি এবং আ সেই জায়গা থেকে আমরা ঢাকায় পড়াশোনা করেছি আমরা দুজনেই, এবং আমি পড়াশোনা করেছি, আ স্কুল ছিল আমার মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী ছিলাম আমি। আচ্ছা। এবং পরবর্তীতে আমি পড়াশোনা করেছি খিলগাঁও গার্লসে পড়াশোনা করেছি। সেখান থেকে আমি আ মাদ উচ্চ মাধ্যমিক পাশ করি এবং পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আ তার আগে ইডেনে আমি ১ বছর পড়াশোনা করেছিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং আমি সেখান থেকে অনার্স এবং মাস্টার্স ২ টাই কমপ্লিট করেছি। আর ঢাকা ভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল, চারুকলায় পড়াশোনা করেছি এবং সেখানে ভাস্কর্য বিভাগে আমার মাস্টার্স শেষ হয়। খুব তো সুন্দর করেই বললেন। আবার বললেন যে বলতে পারি না। না, আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত প্রশ্নের উত্তরগুলা এই যে এত টার্মোইল চলতেছে রাজনৈতিকভাবে, এই জিনিসগুলো আসলে কতটুকু যায় এই প্রসঙ্গের সাথে। ছাত্র রাজনীতিতে যুক্ত হলেন কিভাবে? প্রথমত আমি যখন ইডেনে ভর্তি হয়েছিলাম, তখন আমার আম আ এইচএসসি শেষ হওয়ার পরে ২০১০ সালের পরে আমি যখন ইডেনে ভর্তি হই, তখন ক্যাম্পাসে ঢুকার পরেই আমি জানতে পারি যে এখানে নানান রকমের ছাত্র সংগঠন আছে। তো আমার বাবা রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং উনি অনেক সময় অনেক মানে কথা বলতেন, আলাপ করতেন। আ মুক্তিযুদ্ধে তার বয়স ছিল তখন ১০ বা ১৩। সেই সময়ে তিনি কি দেখেছেন ওগুলা আলাপ করতেন। কিন্তু কখনোই উনি বলেন না যে ছাত্র সংগঠন বা এরকম এভাবে করে ছাত্ররা কাজ করে। এটা আমার জানা ছিল না। তো যখন শুরুতে ইডেনে ভর্তি হই এবং তারপরে যখন ক্যাম্পাসে যাওয়া শুরু করি, তখন দেখি যে অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে। হুম। তো সেখানে ১ম এই আমার সাথে যোগাযোগ হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমি প্রায় ১ বছর সেই সময় করি এবং পরবর্তীতে আমি সেটা ছেড়ে দেই এবং সেই সময়ে সমাজতান্ত্রিক আন্দোলন এবং হচ্ছে আ সেই সময় তাদের মূল পার্টি ছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, হুম, হুম। বাসদ, এবং সেই পার্টির সাথেও আমার যুক্ত হওয়া হয় আরকি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় হামলা, মামলা, খুন, গুম এই সমস্ত বিষয়ের মধ্য থেকে আপনি রাজনীতি করছেন। পরিবারের সমর্থন, মানে পরিবার কি নিশ্চিন্তে আছে? আপনার মা-বাবার সাপোর্ট আ কিরকম? উনারা কি নিশ্চিন্তে ঘুমাতে পারেন? আ আপনাকে পরিবার কিভাবে সাপোর্ট দিচ্ছে এটা? এখানে আপনার রাজনীতিতে আপনার মা-বাবার কি ভূমিকা? এটা যদি বলি যে আমার আব্বা-আম্মার প্রতি আমার খুবই মানে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। প্রথমত তারা আসলেই, একটা মেয়ে যদি রাজনীতিতে আসে এটা অন্য ছেলেদের রাজনীতিতে আসার চেয়ে অনেক পার্থক্য হয়।
এবং আমার আব্বা-আম্মার যেহেতু আমরা ২ বোন, হুম, একটা কিন্তু আশঙ্কা থাকে যে তাদের আ মানে জীবন জীবিকা এবং তাদের যে নিরাপত্তা এটার ইস্যু থাকে। হুম, একটা ছেলে থাকলে সংসারে এবং আমাদের বাংলাদেশের যে বাস্তবতা সে অনুযায়ী কিন্তু একটা ছেলে থাকলে এতটা মানে ভয় হয়তো পেতেন না। হয়তো মানে এই বিষয়টা ঘটে। এখন আমি যখন রাজনীতির হুম, প্রতি আগ্রহ প্রকাশ করেছি আমার আব্বা-আম্মা দুজনের একজনও আসলে ওই অর্থে নিষেধ করা এটা করেন নাই। কিন্তু কনসার্ন প্রকাশ করছেন এবং এমনও হইছে যে আম ছাত্রলীগ যখন আক্রমণ করল আমাদেরকে ২৩ জানুয়ারি আমার মনে আছে এবং খুবই viciously আক্রমণ করছে। একদম গেট লক করে আমাদের একদম যারা ছাত্ররা ছিল সকলকে আহত করছে। সেই সময় জাকির সোহাগ কমিটি ছিল এবং আমিও আহত হই সেই সময়। তো সেই সময় আসলে আমার বাবা এসে নিজে এসে আমার শুশ্রূষা করেছেন। তো এই সাপোর্ট গুলো আমি পেয়েছি। কিন্তু একটা ঠিক যে এই সাপোর্ট গুলো আসলে আ এটা বললে হবে না যে সাপোর্ট গুলো এক্কেবারে মন খুলে বা একেবারেই যে উইলিংলি করছেন ব্যাপারটা খুব সাহস দিচ্ছেন। এই জায়গা থেকে হয় না আসলে। আমাদের আব্বা-আম্মারা এতটা আমাদের সোসাইটি আসলে এতটা নিরাপদ না তাদের এই ভূমিকায় যাওয়ার জন্য। বরঞ্চ এটা হয়তো শুশ্রূষাও করছেন, আবার একই সাথে বকাও দিচ্ছেন। এইরকমই ঘটেছে। কিন্তু আমি সবসময়ই তাদেরকে মানে নিশ্চিন্ত রাখার জন্য আমি আসলে দেখা গেছে যে একটু বেশিই তাদেরকে প্রেশার করে ফেলেছি। যেমন আমি কখনোই জানাতাম না আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। হুম, সো এটা জানাতাম না। এটা একটা পর্যায়ে ১ম তাদের অসুবিধা হতো, আমাকে বকা দিতেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে জিনিসটা উনারাও অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ওর মতো চলবেই আসলে। আমার তো লং টার্ম হুম। পলিটিক্স করার ইচ্ছা আছে। আমার আব্বা-আম্মাকে এটাতে প্র্যাকটিসড হইতে হবে এবং আমাকে নিয়ে টেনশন করা তাদেরকে বন্ধ করতে হবে। এই কারণে আমার এক ধরনের কি বলা যায় এটাকে খুবই চাপ দিয়ে এটাকে অনেক ধরনের বাজে সিচুয়েশন এ ফেলে তাদেরকে এটা অভ্যাস করাতে। এখন আর চিন্তা ভাবনা অত করেন না যে আমি নিজের মতো করে চলবো। সমস্যা নেই। আচ্ছা, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেখানে আপনাদের ভূমিকা আমরা জানি। এটা নিয়ে অনেক কথা হয়েছে। সবাই জানে। প্রত্যেকের একটা না একটা গল্প থাকে, একটা অভিজ্ঞতা থাকে। কোনো একটা বিশেষ ঘটনা আমাদেরকে আমরা একটু জানতে চাই যে যেটা আপনার হৃদয়ে দাগ কেটেছে বা আপনাকে ভাবায় বা আপনাকে ভালো লাগায় বা আপনাকে চিন্তা করায় বা আপনাকে হতাশ করে যেকোনো একটা আ ঘটনা যেটা আপনি মানে ভুলতে পারবেন না বা ভুলতে পারেননি যেটা। অনেক কিছুই ঘটেছে। মানে চোখের সামনে মানুষের মৃত্যু, চোখের সামনে নিজ দেশের মানুষের প্রতি কিভাবে আর্মস লেলিয়ে দেওয়া হয়, কিভাবে ও একদম হেলিকপ্টার ব্যবহার করে নিজের দেশের মানুষকে খুন করা হয়। এইটা এইগুলো তো চোখের সামনে ঘটেছে। কিন্তু আমার একটা জিনিসই বারবার মনে হয় যে, ওই সময়টায় আমি প্রচুর পরিমাণে ইবাদত করতাম এবং ওই সময়টার ইবাদতের পিউরিটির কথা মনে পড়লে এখন আমার খুবই কষ্ট লাগে। যে কষ্ট লাগে এই অর্থে যে এই পিউরিটিটা আবার কবে পাবো আমি জানি না। এটা এখন মনে হয়, সেই সময় মনে হতো যথেষ্ট না। ধরেন আ নামাজ পড়তেছি কিন্তু একদম জায়নামাজ ভিজে যাচ্ছে এবং আমি আমার বাসায় যারা ছিল সবাই একই অবস্থায় ছিল। আমি এবং আমার ছোট ননদ আমরা দুজনেই তখন রোজা নামাজ এটা হুম, নিয়মিত করতাম এবং সেই সময়ের যে আন্তরিকতা সে সময় মনে হতো যে আমরা যথেষ্ট আন্তরিকভাবে নামাজটা করছি না বা আমরা ইবাদত যথেষ্ট পরিমাণে করছি না। মনে হতো যে রোজাটা আরো ১ ঘন্টা বেশি রাখলে মনে হয় আরেকটু ভালো হবে। এরকম মনে হতো। এই পিউরিটিটা এখন আমার কাছে মনে হয় যে একটু মিসিং এবং এই পিউরিটিটা যদি এখন থাকতো ইবাদতের আমি অনেক কিছু বলতে পারতাম আপনাকে। অনেক কিছু হুম, হুম। চোখের সামনে ঘটেছে। এগুলো বলতে পারতাম। কিন্তু আমার কাছে ওইটা বেশি খারাপ লাগে। ওই সময়টা বেশি মনে পড়ে যে ইবাদতের ওই পিউরিটি, ওই সময়টা, ওই যে আল্লাহকে সেই সময় এক্কেবারে মন থেকে মনে করা। একদম কোনো ধরনের এ স্বার্থপরতা ছাড়া হুম, হুম। মনে মনে করা। কোনো কিছু না চাওয়া শুধুমাত্র তার কাছে পড়ে থাকা এই জিনিসটা মনে পড়ে। আচ্ছা, প্রধান ২ টি রাজনৈতিক ধারার বাইরে দাঁড়িয়ে রাজনীতি করা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং মনে করেন? এটা তো অনেক লম্বা উত্তর দিতে হবে। যতটুকু দেখেন, সহজ করে বলতে পারেন। আমার কাছে মনে হয় যে প্রথাগত যে রাজনীতি এটা দিয়ে যদি আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশে কখনোই গণতন্ত্র উত্তরণ করা সম্ভব না। এটা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে পারি। কখনোই সম্ভব না। আমরা একদম ধরেন আমি আগের স্টুডেন্ট পলিটিক্স করতাম। হুম, সেই সময় আমরা যতটুকু পলিটিক্যাল এরিনা সম্পর্কে যতটুকু সজাগ ছিলাম বা যা জানতে পারতাম, এখন কিন্তু একেবারে মূলধারার রাজনীতিতে ইনভলভ থাকার কারণে এর চেয়ে বেশি চোখের সামনে ঘটতে দেখি। আমার কাছে মনে হয় যে যদি আপনি অর্থ, অস্ত্র, ডমিনেশন নির্ভর রাজনীতি যদি আমরা রাখি, গণতন্ত্র বাংলাদেশে কখনোই আসবে না।
এবং আমরা হয়তো হ্যাঁ, আপনি বলতে পারেন এটা একবারে সলভ করা সম্ভব কিনা। হুম, আমি মনে করি না, আসলে একবারে সলভ করা সম্ভব। আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে আম অংশগ্রহণ করার সুযোগ আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলই এখানে মানে তার যে অবদান সেটা রাখার সুযোগ পেতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যক্তিগত এবং দলীয় স্বার্থপরতা, এই বিষয়গুলো অনেক বেশি কাজ করে তাদের মধ্যে। এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে প্রাক্তন যে নির্বাচনী সিস্টেম, সে যেটা হয় যে টাকা দিয়ে আসলে ভোট কেনা হয় এবং আমাদের ভোটারদের মনস্তত্ত্ব এরকম করে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা তো আসলে নাগরিক মর্যাদার কথা যদি বলি, নাগরিক মর্যাদা তো আসলে ভোটটা এভাবে কেনার মধ্যে দিয়ে কোনো নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় না। যদি সে একেবারেই মানে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোট হবে তার গণতন্ত্রের বহিঃপ্রকাশ। তার রাজনৈতিক যে উত্তরণ সেটার বহিঃপ্রকাশ এবং তার মতামত। এইটার জায়গায় আসলে ভোটগুলা নাই। আমি যদি সত্যি করে হুম। বলি। এবং এটার মধ্যে নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কারণ মাঠের পরিস্থিতি এমন যে কালকেও আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম তখন দেখলাম যে বিএনপির একটা শোডাউন। যদি ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনো ধরনের পার্থক্য ঘটে নাই। এই ধরনের শোডাউনে কোনো পার্থক্য ঘটে নাই। লোক ধরে আনা, লোক কিনে আনা এবং সেই থেকে শুরু করে যারা সেখানে নেতা হিসেবে স্লোগান দিচ্ছেন, তাদেরকে আপনি তাদের দেখলেই বুঝতে পারবেন তারা কোন ধরনের মতাদর্শ ধারণ করে। আসলে কোনো মতাদর্শই ধারণ করে না। মানে তাদের এক ধরনের মুখস্থ বয়ান আছে যে পাওয়ারের সাথে থাকতে হবে। হুম, সেই সাথে আমি এটাও দেখেছি যে আমাদের যারা অপেক্ষাকৃত, এটা মাইনরিটি অর্থে, সংখ্যার অর্থে মাইনরিটি, হুম, তাদের কিন্তু এক ধরনের পাওয়ারের সাথে থাকার, সংশ্লিষ্ট থাকার এক ধরনের তাড়না আছে। যেমন আমাদের এখানে দলিত, হরিজন সম্প্রদায় আছে, আমাদের অনেক ধরনের জাতিগোষ্ঠী আছে। আমাদের এই যে নানান রকমের বৈচিত্র্য, বৈশিষ্ট্য, এগুলোকে আমরা ধারণ করতে পারি না। আমরা এদেরকে কিভাবে তাদেরকে ত্যাগের বা ধৈর্যের রাজনীতির মধ্যে আনা যায়, এটা কিন্তু একটা খুবই ক্রিটিক্যাল বিষয়। বরঞ্চ তাদেরকে আমরা দেখছি যে ক্রমাগতই আ মানে যেই বড় রাজনৈতিক দল, তারা একরকমের তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি একটা এবার দুর্গাপূজার সময় আমি একটা দলিত আ হরিজন একটা মন্দিরে গিয়েছিলাম। তো আমরা যখন গিয়েছি তখন আ বিএনপির একজন স্থানীয় নেতা এসছিল। হুম। এসে উনি ২ হাতে ২০ টা শাড়ি ২ হাতে বিলালেন। এরপরে উনি একটা বক্তব্য দিলেন যে বক্তব্যের কোনো সারমর্ম নাই। এবং তাকে আমি সিউর বিএনপির মতাদর্শ, তার আদর্শ এবং কিভাবে জন্ম বিএনপির এই সম্পর্কে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারবেন না। এবং উনি এটা একটা গদ বাঁধা বক্তব্য দিয়ে উনার হুম, ৫০ জন নিয়ে এসছেন, উনি তারপরে চলে গেছেন। কিন্তু এই যে ২০ টা শাড়ি পাওয়ার জন্য, এটা কিন্তু অভাব আছে তাদের। হুম, এই ২০ টা শাড়ি পাওয়ার জন্য ওখানে কিন্তু জমায়েত জমায়েত হচ্ছে। হয়েছে। তো এইটা যদি হয় রাজনীতির অবস্থা, তাহলে তো এখানে গুণগত কোনো পরিবর্তন ঘটলো না। একটা অভ্যুত্থান তো আসলে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমরা ঘটিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই যে রাজনৈতিক দলগুলো, প্রথাগত রাজনৈতিক দলগুলো আসলে মানুষের যে রাজনৈতিক উত্তরণ সেটাকে থামিয়ে দিতে চায় এবং আরেকটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরি করার একটা পায়তারা চলছে। আচ্ছা, আপনারা কি মনে করেন না যে মানুষের যে সমর্থন ৫ই আগস্টের আগে এবং পরে আপনাদের সাথে ছিল, জাতীয় নাগরিক পার্টি করার পরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেই সমর্থন এখনো অটুট আছে বা কমেছে কিনা? আমার কাছে মনে হয় যে কমেছে হয়তো। এটা কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ ৫ই আগস্টের পরে মানুষ যা চেয়েছিল, মানুষ তা দেখতে পায় নাই এবং এত দ্রুত আসলে বিষয়গুলো ঘটেও না। আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে বাংলাদেশের মানুষের যে আ প্রত্যেকটা মানুষেরই কিন্তু দায় আছে। হুম, মানে আমি এটা মনে করি যে দায় এবং দায়িত্ব ২ টাই যদি আসলে নিতে পারি আমরা, তাহলে আসলে আপনি একটা ঘটনাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন। এখন এমন যদি হয় যে যেমন ধরুন যে ছাত্রদলের একটা নেতাকে যখন ধরে নিয়ে গেছে, শিবির সন্দেহে যখন মারা গেছে, তখন আবরার ফাহাদের হত্যাকাণ্ডের আগেও কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে ক্যাম্পাসগুলোতে। কিন্তু আমরা কিন্তু দেখি নাই যে সব ছাত্ররা নামছে। এটার একটা বয়েলিং পয়েন্টে গিয়ে গণঅভ্যুত্থান হয়েছে। একটা বয়েলিং পয়েন্টে গিয়ে আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে মিছিল হয়েছে। একটা বয়েলিং পয়েন্টে গিয়ে মোদি বিরোধী আন্দোলন হয়েছে। একটা বয়েলিং পয়েন্টে গিয়ে শাপলার হত্যাকাণ্ড হুম, হয়েছে এবং এই যে বয়েলিং পয়েন্ট পর্যন্ত মানুষের অপেক্ষা করাটা এবং প্রত্যেকটা বিষয়কে এখন থেকেই ধরতে না পারাটা, এইটা আমি মনে করি যে নাগরিক হিসেবে আমাদেরকে, রাজনৈতিক হিসেবে এটাতে দায়িত্ব নিতে হবে। এবং এই কারণেই আশা, অতি আশা
এবং অতি হতাশা উভয়টাই আমাদের জন্য ক্ষতিকর। এবং আমরা বাংলাদেশে একটা হচ্ছে যে আমরা যে এই যে একটা সেইভিয়র কমপ্লেক্সে ভুগি যে কেউ এসে সবকিছু ঠিক করে দিবে। এটা তো এভাবে ঘটে না। এটা গণতান্ত্রিকও না। হুম, কেউ এসে একজন নেতা এসে কোনো কিছু ঠিক করে দেয় না। নিজের ঘর ঠিক করার দায়িত্ব প্রত্যেকের। এবং যেটা বললাম যে ভোটটা আমরা দিতে পারবো কিনা এটা নিয়েও আমাদেরকে মানে নাগরিকদের ওই অর্থে কনসার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে টোটাল বিষয়টার মধ্যে থেকে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক উত্তরণ গণঅভ্যুত্থানের পরে সেইটাকে থামিয়ে দেওয়ার প্রকল্পে আবার এগ্রিও তো করছে অনেক মানুষ। হতাশ তো অ্যাকচুয়ালি হচ্ছে। আমার সাথে যারই কথা হয় আমি চেষ্টা করি তাদেরকে একটা গ্রেটার রাজনীতির কথা বলতে এবং হুম। তাদেরকে স্বপ্নটা দেখা যায় যে দীর্ঘমেয়াদী রাজনীতির কথা ভাবতে। কিন্তু এখনই আমি একটা পোস্ট পেলাম না, আমি একটা কিছু পেলাম না, সেটার কারণে যদি আসলে হতাশ হয়ে যায়, এই জায়গাটা তো আসলে ফাঁকা থাকবে না। আরো স্বার্থপর কেউ এখানে এসে দখল করবে। হুম, হুম। এভাবে করে তো ভালো মানুষ এবং মেধাবীরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এটার পিছনে শুধুমাত্র এভাবে দেখলে হবে না যে হুট করে এটা ঘটছে। বাংলাদেশের রাজনীতির ধারাই তো এমন। যেমনটা ধরেন যে আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো এরা কিভাবে রাজনীতি করে। এখানে মানে জামাতের ক্ষেত্রে হয় যে একদম উপর থেকে বলে দেওয়া হয়, যেভাবে বলে দেওয়া হয় ওভাবেই কমিটি হয়। এটার ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো ইনভলভমেন্ট নাই। এবং বিএনপির ক্ষেত্রেও উপর থেকে বলে দেওয়া হয় যে যেভাবে বলে দেওয়া হয় সেভাবেই কমিটি হয়। এটার গণতান্ত্রিকতার নিদর্শন কি? এবং ইন্ট্রা পার্টি কোনো ডেমোক্রেসি আসলে নাই। এখন যদি এটা হয় এবং আমাদের এই যে যারা এই পলিটিক্স গুলো করেন, যারা এই পলিটিক্যাল পার্টি গুলো করেন তাদের উপর একটা চাপ থাকে ম্যান পাওয়ার মোবিলাইজ এর। যদি এটাই চাপ থাকে তাহলে তো তার মতাদর্শ এবং তার তাত্ত্বিক জায়গা এবং বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করা সেটার কোনো চাপ কিন্তু তার নাই। কোনো কমিটমেন্ট এর প্রয়োজন নাই। জাস্ট আপনার যদি টাকা থাকে, হুম। আপনি যদি ম্যান মোবিলাইজ করতে পারেন তাহলেই আপনি রাজনীতিতে ভালো করবেন। আপনাকে অস্বীকার করার, অগ্রাহ্য করার কোনো উপায় একটা রাজনৈতিক দলের থাকে না। যদি এটাই হয় বাংলাদেশের রাজনীতির অবস্থা, এটা তো আমরা জানতাম আগে থেকেই। কিন্তু এখন এসে যদি আমরা হতাশা ব্যক্ত করি, হতাশা দিয়ে তো এটা সলভ হবে না। আমার কাছে মনে হয় যে এটা প্র্যাগমেটিক ওয়েতে এটা দেখা উচিত আমাদের সবারই। এবং যারা মনে করছেন যে হুট করে এটা সলভ হয়ে যাবে, হুট করে ওয়ান ফাইন মর্নিং আমরা সুন্দর একটা কিছু দেখতে পাবো, এটা এভাবে ঘটে না। আমাদেরকেই ফাইট করতে হবে। আমরা যেমন গণঅভ্যুত্থানে ফাইট করেছি, লড়াই করেছি ৫ তারিখ পর্যন্ত। আমাদের এটা ৫ তারিখে শেষ হয়ে যাওয়ার কোনো বিষয় নাই এবং আমাদের একটা ক্রমাগত আমাদের এই লড়াইয়ের মধ্যে আমাদেরকে নিজেদেরকে রাখতে হবে। আচ্ছা, নির্বাচনে জোট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কখনো জামাতের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে। আপনাদের ভাবনাটা কি? নির্বাচনী জোট? জামাত, বিএনপি বা অন্যান্য যেগুলো অপেক্ষাকৃত মোস্ট পাওয়ারফুল রাজনৈতিক দল, হুম, তাদের একটা প্রতিষ্ঠিত সিস্টেম আছে। এবং বাংলাদেশে কিছু রাজনৈতিক পক্ষ আছে, কিছু অরাজনৈতিক পক্ষ আছে। তারা খুব করে চায় যে আমরা এ এদের মতোই হই। মানে হুম, এই এস্টাবলিশমেন্ট এর ভিতরে আমরা ঢুকি। দেখেন আমাদের এখানে আর্মির একটা এস্টাবলিশমেন্ট আছে, আমাদের এখানে সিভিল একটা হুম। অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই মিলিয়ে তো আসলে পুরো এস্টাবলিশমেন্টটা তৈরি হয়। মিডিয়ার কিছু দখল আছে। এই সবকিছু মিলিয়ে আসলে এই যে প্রাক্তন এস্টাবলিশমেন্ট এটা দিয়ে তো ফ্যাসিজম কায়েম হয়ে গেছে। এটা দিয়ে বারংবার বাংলাদেশে স্বৈরতন্ত্র এসছে। হুম। এবং এইটা আর ট্রাই করার কিছু নাই। এটা পচা গলা। সো এটার ভিতরে নিজেদেরকে আসীন করা, এর ভিতরে আমরা এনসিপি নিজেদেরকে দেখতে চায় না। আমরা আলাদাভাবে দেখতে চাই। কিন্তু ক্রমাগত আমাদেরকে মানে এক ধরনের ভয় পাইয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি বা জামাত এদের কারো সাথে না গেলে মানে আলাপটাই এমন দেখবেন যে এটা একটা বাইনারি আলাপের মতো। বাংলাদেশকে এখন বাইনারি আলাপের বাইরে নিয়ে আসতে হবে। এবং এই ২ টা রাজনৈতিক দল ২ টার একটাও কিন্তু সফল না। এবং তারা আ গণঅভ্যুত্থান সফল করতে পারেনি শুধু তাই না। তাদের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে তারা সফল না। হুম। এখন এই ২ টা অসফল রাজনৈতিক দলের বা এই ২ টা স্পেকট্রাম এর মধ্যে কেন একটা নতুন রাজনৈতিক দলকে আমরা ফেলতে চাইবো, এটাও তো আমাদের চাওয়া উচিত না। এনসিপিও সেটা চায় না। এনসিপি মনে করে তার নিজস্ব একটা সক্ষমতা বিল্ড আপ করা, এটা ধীরে, ধীরে হতে পারে। এটার জন্য মানুষ অপেক্ষা করে আছে। এবং আমরা যার সাথেই কথা বলি তারাই আমাদেরকে বলেন যে, "আপনারা নিজস্ব শক্তিতে বলীয়ান হন, আমরা অপেক্ষা করতে রাজি আছি।" এবং আমরা এই যে আমি এটাকে নাম দিয়েছি ধৈর্যবাদ। যে হুম, ধৈর্যবাদের অনুসারী হওয়া উচিত আমাদের সকলেরই এখন। ধৈর্যের সাথে আমাদেরকে একটা নতুন রাজনীতি, একটা নতুন রাজনৈতিক শক্তি এবং প্রতিজ্ঞা এটা ব্যক্ত করতে হবে মানুষের কাছে। তবেই একমাত্র একটা নতুন রাজনৈতিক বলয় তৈরি করা হুম, সম্ভব। এবং এনসিপি সেটা চেষ্টা করছে। হুম। আচ্ছা, নির্বাচনী প্রতীকের ক্ষেত্রে আপনারা শাপলাটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন?
দেখেন, আমরা মনে করি যে প্রথমত নাগরিক পার্টি যখন গঠিত হয়েছে তখন তার যে হুম, জরিপ অনুযায়ী সে সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা হুম, প্রত্যেকটা ফরম্যাটেই যখনই আমরা পার্টি সম্পর্কে কোনো ডিসিশন নেই, তখনই আমরা একটা জরিপের মধ্য দিয়ে সেটা যাওয়ার চেষ্টা করি। আমরা ১,০০,০০০ মানুষের কাছে এটা একটা ফরমাল আ চিঠি গিয়েছিল। মানে চিঠি না, একটা জরিপ গিয়েছিল, জরিপের কার্ড গিয়েছিল। এবং এটা ১,০০,০০০ আমরা পৌঁছাতে পেরেছি এবং ১,০০,০০০ এর বাইরেও অনেকে ফটোকপি করে, যেটা হুম, লিস্টেড না আমাদের। হুম। কিন্তু এটা আরো কালেক্ট করা হয়েছে জরিপের বাইরেও এবং এই ফরমাল জরিপের বাইরেও। এবং আমরা মানে এটা তো আসলে শাপলা একটা নতুন রাজনৈতিক দলের জন্য চাচ্ছে, এটা মানুষের পক্ষ থেকে চাওয়া। এবং এই কথাগুলোকে এই বিষয়টাকেই পুরো নিয়ে গেছে যে আ আমাদের এক ধরনের অনড় অবস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এই নির্বাচন কমিশনার আসলে একটা জেদ এবং অনড় ভূমিকা এবং তার ইগোইস্টিক জায়গা থেকে এটা করছে। এবং এখানে যারা যেই রাজনৈতিক দল, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আ চিফ জাস্টিস হুট করে বাছাই কমিটি কেন গঠন করল? হুট করে এই বাছাই কমিটি কোথা থেকে কিভাবে কিসের বেসিসে নাম কালেক্ট করল? এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চাইল। আমরা তো নাম দেইনি। আমরা তখন রাজনৈতিক দলও ছিলাম না। নাগরিক কমিটি ছিল তখন। আমরা এগুলো কিন্তু প্রশ্ন জানিয়েছিলাম। এগুলোর কোনো সদুত্তর দেওয়া হলো না। এবং তারা কাজ করে যাচ্ছেন। একটা রাজনৈতিক দলকে, গণঅভ্যুত্থানের একটা রাজনৈতিক দলকে উপেক্ষা করে, সম্পূর্ণরূপে উপেক্ষা করে তারা কাজ করে যাচ্ছেন। কিসের ভিত্তিতে? কোন আইনের বলবতে? ২০২২ সালের এই ফ্যাসিস্ট আইনের বলবতে তারা কিভাবে কাজ করতে পারেন বাংলাদেশে? এবং এটা নিয়ে কোন রাজনৈতিক দল কোন মন্তব্য করছে না। এবং এইটার মধ্য দিয়ে আসলে ইসির যে একটা পক্ষপাতমূলক নির্বাচনের দিকে তার যে আকাঙ্খা, এদিকে সে এগোচ্ছে। এবং ধরেন একটা মানে শাপলার যেহেতু একটা গণদাবিতে পরিণত হয়েছে এবং আমরা কখনোই শাপলাকে ছড়ানোর জন্য ৳১ ব্যয় করিনি এবং এটার ক্যাম্পেইনের জন্য আমরা এখনো ৳১ ব্যয় করিনি। এটা একটা মানুষের কাছ থেকে এসেছে। একজন নারী রাজনৈতিক নেতা হিসেবে আপনি কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি অনুভব করছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে শুধু নারী রাজনৈতিক দল, নারী রাজনীতিক হিসেবে আমার দল না। হুম, আমি সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের নারীদের প্রতিও আমার একই রকমের সমবেদনা থাকে। এবং আমি এটা এখন বুঝতে পারছি যে বাংলাদেশের নারীদের রাজনীতি করা কতটা দুরূহ। এটা ভয়ানক পরিবেশ। যদি এমন হয় যে অস্ত্র এবং অর্থ নির্ভর রাজনীতি থাকে, তাহলে নারীদের জন্য আপনি কোনো সুষ্ঠু ব্যবস্থা করতে পারবেন না। কারণ নারীদের আ আসার জন্য এবং সেক্ষেত্রে মেধাবী নারীদের আসার জন্য আপনার একটা পরিবেশ তৈরি করতে হবে। এবং যারা আসলে লং টার্মে রাজনীতিতে ইনভলভ থাকতে চান, তাদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি না করলে তাদেরকে আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে এটা রিপ্লেস তো হবে। কারণ সংরক্ষিত আসন আছে। এটা রিপ্লেস হয় কাদের দ্বারা? এটা রিপ্লেস হয় যারা সংসদ সদস্য হয়ে যায় পুরুষরা, তাদের ওয়াইফ, তাদের হুম। যে খালা, তাদের যে ভাগ্নি, তাদেরকে দ্বারা এটা রিপ্লেস হবেই। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি অনেকবার বলেছি যে অস্ত্র এবং অর্থ নির্ভর, এটা যেমন বলেছি, একই সাথে রাজনৈতিক পরিবারের দাপট ছাড়া এখানে নারীদের রাজনীতি করা এটা খুব দুরূহ। খুবই দুরূহ। কঠিন। এটা বেশিই কঠিন। এবং অর্থ এবং অস্ত্র না হয় মানে আপনি বাদই দিলাম। এটা যদি বাদও দিয়ে দিই, রাজনৈতিক পরিবার ছাড়া আসলে নারীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না। কারণ মনেই করা হয় যে তারা আসলে রাজনৈতিক, এবং এইখানে বিষয়টা যেটা দাঁড়ায় যে এই যে ঐকমত্য কমিশনে বসেছে, টপ লেভেলে কোনো নারীকে আপনি দেখবেন না। যারা ঐকমত্য, একমাত্র আমাদের পার্টি, আমাদের পক্ষ থেকে ডক্টর তাসনিম জারা গিয়েছেন, আমাদের পক্ষ থেকে মনিরা শারমিন গিয়েছেন এবং আমরা চেষ্টা করেছি এটাকে ইয়ে করার। কিন্তু দেখা যায় কি, যখন আলাপটা হয় না তখন মানে পুরুষরা মিলে আলাপ করছেন। এটা কেন আলাদাভাবে পুরুষ বলছি, কারণ তারা হুম, আসলে ওই সিনারিওটা দাঁড়িয়ে যায়। সেখানে একটা মেয়ে যেতেও কিন্তু আনকমফোর্ট ফিল করে। যে সেখানে যদি একটা নারী থাকে, উনি কিন্তু আরেকটা মেয়েকে ডেকে নিয়ে আলাপ করবেন। এটা হুম। যেই রাজনৈতিক দলই হোক না কেন। এই সৌহার্দ্যটা কিন্তু সকল নারী রাজনীতিবিদদের মধ্যে আছে। আমি মনে করি এটা আছে এবং এটা রাখাটা এবং আরো বাড়ানো জরুরি। এবং নারীদের রাজনীতির বিষয়ে আসলে কে কোন রাজনৈতিক দলের অংশ, এটা আমি মনে করি না এটা মুখ্য। বরঞ্চ মুখ্য যে নারীদের রাজনীতি নিয়ে আসা, এটা মুখ্য। এবং এই যে পরিবারকে মুখ্য করে তোলা, আমাদের এখানে গোষ্ঠীবাদিতা আছে, এখানে পরিবারতন্ত্র আছে। হুম। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত সমস্যাজনক। আচ্ছা, আমরা ১ম এই একটা ধাঁধা জিজ্ঞেস করছিলাম। এটার উত্তরটা আরেকটু পরে নেব। এবার খুব ছোট, ছোট প্রশ্ন। উত্তরটাও হবে খুব ছোট, ছোট। যদি নির্বাচনে অংশ নেন, তাহলে কোন আসন থেকে অংশ নেবেন? জানি না।
রাজনীতিতে কার কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান? বন্দনা শিভা। সমালোচক না অনুসারী, কাকে বেশি গুরুত্ব দেন? সমালোচক। রাজনীতিতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? সময়, মানুষ না ভেতরের দ্বন্দ্ব? ভেতরের দ্বন্দ্ব। রাজনীতিতে সততা আর কৌশল দুটো কি একসাথে সম্ভব, নাকি একটাকে একটু ছাড় দিতে হয়? সম্ভব। রাজনীতি না প্রেম, কোনটা বেশি নাটকীয়? আহ রাজনীতি। জনগণ সব বোঝে, এ কথাটা আমরা প্রায়ই বলি। এই কথাটায় আপনি কতটা বিশ্বাস করেন? আমি মনে করি সত্য এটা। যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতেন, প্রথম কাজটা কি করতেন? এটা খুবই কঠিন প্রশ্ন। এত কাজ। এটা খুবই কঠিন প্রশ্ন। এটা একটা বেছে নেওয়া হ্যাঁ, আমার কাছে মনে হয় যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন একটা স্টেপ নিতাম। শিক্ষা, স্বাস্থ্য এই ২ টা নিয়ে আমি স্টেপ নিতাম সবার আগে। যদি রাজনীতি না করতেন, তাহলে কোন পেশায় বা কোন জায়গায় ভালো করতেন আপনি? আমি এটা কল্পনাও করতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি আমার যে সাবজেক্ট ছিল ভাস্কর্য আমি সেটাই করতাম। মন দিয়ে সেটাই করতাম। আচ্ছা, আমরা একবারে শেষের দিকে চলে আসছি। এখন সেই উত্তরটা নেব আপনার কাছে যে, জন্ম থেকে বধির এবং মূক, যে কখনো কথা শোনে নাই, কথা বলতে পারে না, এরকম জন্ম থেকে ও কিভাবে চিন্তা করবে? কোন ভাষায় চিন্তা করবে? মাতৃভাষায় চিন্তা করবে। সে তো মাতৃভাষার সাথে পরিচিতই না। ও তো কখনো শোনে নাই যে একে বলে মানে বন্ধু, এটা আমি পাখি। যেটা বুঝি যে ধাঁধায় আমি খুবই খারাপ প্রথমত। কিন্তু ধাঁধার একটা ব্যাপার আছে যে খুবই obvious অ্যান্সার কিন্তু এটা কোনো সিরিয়াস অ্যান্সার না। আর আমি হচ্ছে একটা আবার পার্সোনালি সিরিয়াস লোক। দেখা গেছে আমি সিরিয়াসলি চিন্তা করতেছি কিন্তু এই লেংথেই আসলে চিন্তা করা উচিত না। তা আমার কাছে মনে হয় যে আপনি বইলে দেন সেটাই ভালো হবে। এটার সুনির্দিষ্ট কোনো উত্তর নাই। বিভিন্নজন বিভিন্ন রকম ধারণা করেন, যারা বিশ্লেষক বা বিজ্ঞানী। অনেকের মত যে যারা জন্ম থেকে বধির ও মূক, তারা তো কোনো শব্দের সাথে পরিচিত না। যে এটাকে পানি বলে, এটাকে পাখি বলে, এটাকে পশু বলে, এটাকে মা বলে, এটাকে ভাই বলে। হুম। এই শব্দগুলো তো তারা না শোনে এটা নাই। হওয়ার কথা না। ওরা ভিজুয়াল চিন্তা করে। ওরা ছবি চিন্তা করে। হুম। যে মানে পাখি উড়ে যাচ্ছে, ওরা পাখিটাকে পাখি বলতে পারবে না। উড়ে যাওয়া মানে ভাসতেছে। মানে এরকম কিছু চিন্তা করে। ইঙ্গিত। ইঙ্গিত আর সাইন ল্যাঙ্গুয়েজ তো আছে। শেষ প্রশ্ন আপনার কাছে। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? কোথায় দাঁড় করাতে চান? আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে একটা লড়াইয়ে আছি। ব্যক্তিগতভাবে এটা আমার পার্টির বাইরেও যে বাংলাদেশের রাজনীতিকে একটা পরিচ্ছন্ন রাজনীতির দিকে নিয়ে যাওয়া এবং একটা সিস্টেমেটিক এবং উম কাঠামোবদ্ধ লড়াইয়ের দিকে নিয়ে যাওয়া, এটার একটা লড়াইয়ের দিকে আমি আছি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে রাজনীতিটা আমরা করছি, আমরা আসলে ঔপনিবেশিকতার বাইরে এখনো যেতে পারিনি। ঔপনিবেশিক আইন, ঔপনিবেশিক সংবিধান এটা দ্বারা আমরা এখনো জর্জরিত। এবং আমি আসলে বেসিক্যালি মনে করি যে আমরা এখনো ঔপনিবেশিক আন্দোলনের মধ্যে এখনো আছি। হুম। উপনিবেশ বিরোধী আন্দোলনের মধ্যে এখনো আছি। তো আ আমার ব্যক্তিগত অবস্থান এটাই এবং একই সাথে এখানে সকল ধরনের আ জাতিসত্তার যে সমান অধিকার, সকল ধরনের মানে এই যে নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ, এই বিষয়গুলো থেকে উন্মুক্ত হওয়া এবং আ এবং সেই সাথে আমাদের রাইটস এর জায়গায় আমরা যে রাইট বেস পলিটিক্স এর কথা বলি, আমি মনে করি যে আমরা বাংলাদেশে আসলে অধিকার আদায়ের অধিকার ভিত্তিক রাজনীতিটাই করতে চাই। এখানে মতাদর্শ গুরুত্বপূর্ণ না। যে হুম। যেই মতাদর্শেরই হোক না কেন, আইনত জায়গায় এবং তার যে অধিকার আদায়ের জায়গায় তার সমস্ত কিছু পাওয়ার অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্রের জায়গা থেকে। সো আরেকটা বিষয় আমি হুম। মাথায় রাখি সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে অবশ্যই একটা শক্তিশালী রাষ্ট্রে, একটা শক্তিশালী দেশে পরিণত করতে হবে এবং আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে অবশ্যই আমাদের আ যে আক্রমণ, আমাদের যে আশপাশের এরিনা সেখান থেকে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা দেখছেন রহমানির সাথে অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর আমি ছিলাম কাইসার রহমানি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে।